দিনের পর দিন না খেয়ে গাজার 1/3 মানুষ। জাতিসংঘের সতর্কতা, যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ, বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার নিন্দা। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার, নিশ্চুপ থাইল্যান্ড। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে নিহত বেড়ে 32, বাস্তুচ্যুত লাখো মানুষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন আলোচনার উদ্যোগ এরদোয়ানের। শান্তি চুক্তি ছাড়া বৈঠক অসম্ভব বলছে ক্রেমলিন। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে চীনের দ্বারস্থ ইইউ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দিনের পর দিন অনাহারে ভুগছেন গাজার 1/3 মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। এছাড়া তীব্র অপুষ্টিতে ভুগছেন উপত্যকাটির 90,000 নারী ও শিশু। এ অবস্থা চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। একই দিন ক্ষোভে ফুঁসে ওঠে লেবাননের সিদন শহরও। এদিকে গাজাবাসীকে অনাহারে যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা। আন্তর্জাতিক আইন ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিনই নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইসরায়েল। এমনকি বিশ্ব সম্প্রদায়ের পাঠানো ত্রাণবহরেও চলছে হামলা। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। গাজার 1/3 মানুষ দিনের পর দিন অনাহারে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি। তথ্য অনুযায়ী উপত্যকাটির 90,000 নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। এ অবস্থায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনিদের খাদ্যের নিশ্চয়তার দাবিতে শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। পাশাপাশি গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। একই দিন গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে লেবাননের সিদন শহরে আন্দোলন করেন শত শত মানুষ। এ সময় তারা বলেন, গাজার মানুষের প্রতি বৈশ্বিক নিষ্ক্রিয়তা আসলে মানবতার ব্যর্থতা। স্থানীয় সময় শুক্রবার হাড়ি পাতিল বাজিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে অভিনব কায়দায় বিক্ষোভ করেন হাজারো ফিলিস্তিনি সমর্থক। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের গুলিতে প্রাণ হারানোয় নেতানিয়াহু প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় তারা। এদিকে গাজায় অনাহারে ভোগা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সাখনিন শহরে মিছিল করেন আরব বংশোদ্ভূতরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন 221 জন এমপি। ব্রিটেনের পার্লামেন্টের 1/3 এমপি এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যার মধ্যে লেবার, কনজারভেটিভ সহ 9টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। চিঠিতে তারা ফিলিস্তিনের সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের স্বীকৃতি ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে ইতিবাচক প্রভাব ফেলবে। ফ্রান্স এরই মধ্যে ফিলিস্তিনকে আগামী সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। টানা তৃতীয় দিনের মতো গোলাগুলি অব্যাহত রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। বেসামরিক মানুষসহ আহত অন্তত 130 জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। নমপেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও নিশ্চুপ রয়েছে ব্যাংকক। থমথমে পরিস্থিতি বিরাজ করছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত জুড়ে। বৃহস্পতি আর শুক্রবারের পর শনিবারও একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে দুই দেশ। থাই সরকারের দাবি, রকেট হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা দাবি করেছে নমপেনও। ওদ্দার মিঞ্চেই প্রদেশে এক বৌদ্ধ মন্দিরে থাই যুদ্ধ বিমানের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। হাসপাতাল লক্ষ্য করে গুলি চালানোয় কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে ব্যাংকক। অন্যদিকে নমপেন জানিয়েছে থাই বাহিনী ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। উভয় পক্ষই দাবি করছে তারা প্রথমে গুলি চালায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে বৈঠক হলেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি। 3 দিনের লড়াইয়ে কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রদেশগুলো থেকে 35,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে, আর থাইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,40,000 মানুষকে।
1100 শতকের প্রিয়া বিহার মন্দির ও তার আশপাশের এলাকা নিয়ে সংঘাতে জড়িয়েছে উভয় দেশ। 2008 সালে ইউনেস্কো যখন মন্দিরটিকে কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত বিরোধ। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন ও ট্রাম্পকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর কথা জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তি ছাড়া পুতিন জেলেন্সকি বৈঠক অসম্ভব বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনের রুশ হামলায় 14 জন আহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের খার্কিভের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় 2 জন নিহত হন। আহত হন আরও অনেকে। রাশিয়া জানায় দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি সুমিতে হামলা, সোচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণ সাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন দেশটির দিনে অন্তত 1000 ইন্টারসেপ্টর ড্রোন দরকার। এ খাতে ব্যয় ধরা হয়েছে $6 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $330 মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে। অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানান এই সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন জেলেন্সকি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। ভেসে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। দাবানলে বিপর্যস্ত তুরস্ক। আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির কূটনীতিকরা। ইস্তাম্বুলে ইরানের সঙ্গে ইউরোপীয় 3 দেশের পারমাণবিক ইস্যুতে হওয়া নতুন বৈঠকে একথা জানান তারা। অন্যদিকে ইউরোপ জানিয়েছে আগস্টের মধ্যে সমঝোতা না হলে আবারও চালু হতে পারে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা। ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হন ইরান ও ইউরোপীয় 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা। শুক্রবার ইস্তাম্বুলে হওয়া এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি ও কাজেম ঘারিয়াবাদী। আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা এবং ইউরোপের স্ন্যাপব্যাক হুমকির মতো বিষয়গুলো। 2015 সালের পরমাণু চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবরের 18 তারিখে জাতিসংঘের রেজুলেশনের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে যদি ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক প্রয়োগ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা ফিরতে পারে। এজন্যই আগস্টের মধ্যে কূটনৈতিক অগ্রগতি চায় ইউরোপ। কিন্তু তেহরান পরিষ্কার বার্তা দেয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার। তারা যে কোনো মূল্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানানো হয় বৈঠকে। এ সময় স্ন্যাপব্যাকের হুমকিকে বেআইনি বলে উল্লেখ করেন তারা। ইরানি প্রতিনিধিরা বৈঠকে সাফ জানিয়ে দেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গত জুনে ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। এই হামলাগুলোর বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি দিয়েছে তেহরান। ইরান বলছে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কৌশলগত স্তরে আলোচনা আবার শুরু করতে রাজি। ইউরেনিয়াম মজুদ, পরিদর্শনের সুযোগ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা হয়েছে। তবে ইউরোপ বলছে এসব কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তেহরানকে আগস্টের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এক মাসে তৃতীয়বারের মতো ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। ভেসে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি, তলিয়ে গেছে অনেক এলাকা। অন্যদিকে শিকাগোতে আকস্মিক বৃষ্টিতে ডুবে গেছে সড়ক। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। পানির তোড়ে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো শহরে বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুহূর্তেই রাস্তাঘাট ডুবে যায়। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, ভেঙে যায় বাড়িঘর, গাছপালা ও সড়ক মহাসড়ক। এনডব্লিউএস জানায় বৃহস্পতিবার রিও রুইডাসো নদীর পানি বিপদসীমার 12.5 ফুট পর্যন্ত উঠে যায়। এর আগে চলতি মাসের 8 তারিখের বন্যায় একই নদীর পানি 20 ফুট পর্যন্ত উঠেছিল। তখন প্রাণহানির ঘটনাও ঘটে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক শহর শিকাগোতে শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ভারী বৃষ্টিতে দক্ষিণাঞ্চল এবং উপশহরগুলো তলিয়ে যায়। ওয়েস্টার্ন হার্লেম, আর্চার সহ আরও কিছু রাস্তা ডুবে যায় হাঁটু পানিতে। ব্রিজ ভিউ ও সামিটে একাধিক গাড়ি আটকে পড়ে পানির নিচে। উদ্ধারকর্মীরা জানায় তারা অনেকগুলো কল পেয়েছে। পানি নিষ্কাশন, পাম্প পরিবর্তন ও ফ্যান বসিয়ে শুকানোর কাজ শুরু হয়েছে। শনিবারও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। তুরস্ক ও আলবেনিয়ায় ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। দেশটির অ্যান্টালিয়ার পাহাড়ি বনে ছড়িয়ে পড়েছে আগুন। দমকল কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও নেমেছেন আগুন নেভাতে। এদিকে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের কবলে পড়ে কয়েকটি গ্রাম খালি করতে হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। তুরস্কের জনপ্রিয় পর্যটন শহর অ্যান্টালিয়ায় শুক্রবার একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে আকাশপথে হেলিকপ্টার থেকে পানি ঢালা হয়, আর মাটিতে দমকল কর্মীরা চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনতে। স্থানীয়রাও হাত বাড়ান সাহায্যে। নিজেদের তৈরি সরঞ্জাম দিয়ে আগুন দমনে অংশ নেন তারা। আকসু জেলার পাহাড়ি ঢালে দাবানলে পুড়ে ছাই হয়ে যায় বিশাল এলাকা। ভিডিও চিত্রে দেখা যায় একজন দমকল কর্মী আগুনের ভয় পেয়ে পাথরের ফাঁকে লুকানো একটি কুকুরকে উদ্ধার করছেন। বারবার এমন দাবানলে বনজ সম্পদ ও বন্য প্রাণীদের ক্ষতি হচ্ছে প্রচুর। স্থানীয় প্রশাসনের মতে গত কয়েক বছরে দাবানল ও তাপপ্রবাহের তীব্রতা এবং সময়কাল দুইই বেড়েছে, যার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন তারা। অপরদিকে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনে দাবানলে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি গ্রাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ভার্গো গ্রামে 4টি ফায়ার ইঞ্জিন, 60 জন সেনা ও 2টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এর মধ্যেই একটি গির্জা ও 10টি পরিত্যক্ত বাড়ি পুড়ে যায়। ডেলভিনের উপমেয়র ব্রুনিলদা মেলিকি জানান, কয়েকজন আগুনে পুড়ে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে আহত হয়েছেন। 6টি গ্রাম থেকে প্রায় 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা এলাকা জুড়ে আগুন প্রতিরোধে কাজ করছেন। সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিজেদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। টাইফুন ব্লক 4 নামের মিসাইলটি 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাইওয়ানে চীনপন্থী বিরোধী দলের 24 সংসদ সদস্যকে বহিষ্কারের গণভোট চলছে। তাইপের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। কুমিন্তাক দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রতিরক্ষা বাজেট আটকে দিয়েছে এবং চীনপন্থী সংস্কার চাপিয়ে দিতে চায়। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিপিপি বলছে এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। এদিকে বিরোধীরা বলছে এটি রাজনৈতিক প্রতিশোধ ছাড়া কিছু নয়। চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়াও ভোটে প্রভাব ফেলতে চেষ্টা করছে বলে জানিয়েছে তাইওয়ানের মূল ভূখণ্ড বিষয়ক কাউন্সিল। নিজেদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করল তুরস্ক। ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। এর সঙ্গে 5টি নতুন প্রতিরক্ষা ব্যবস্থারও উন্মোচন করে আঙ্কারা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযোগিতায় প্রবেশ করল তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলছে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা IDF 2025। সেখানে নিজেদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করে আঙ্কারা। তুরস্কের গণমাধ্যম জানায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি তুরস্কের রাষ্ট্রায়ত্ত কোম্পানি রকেটসেনের তৈরি। এর দৈর্ঘ্য 21 ফিট, ওজন 2.5 টন। ক্ষেপণাস্ত্রটি 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান বা ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য এই অস্ত্র বর্তমানে যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারদর্শী। মেলায় টাইফুন ছাড়াও প্রদর্শিত হয়েছে আরও 5টি মারণাস্ত্র। গোকবোরা নামের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, AI চালিত অস্ত্র অ্যারেম, দীর্ঘ উচ্চতায় আক্রমণের জন্য IHA-300, সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল আকাতা এবং কক্ষপথে উপগ্রহ পাঠাতে সক্ষম মহাকাশযান সিমসেক 2।
এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযোগিতায় প্রবেশ করল তুরস্ক। মেলায় ইউরো ফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে তুরস্ক, যা আঙ্কারা লন্ডনের কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এছাড়া সিরিয়া, বেলজিয়াম ও লিবিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে তুরস্ক। এই প্রতিরক্ষা মেলায় অংশ নিয়েছে ৪৪ দেশের ১৩০০ কোম্পানি। পশ্চিমা চাপ উপেক্ষা করে তুরস্কের প্রতিরক্ষা খাতের এমন অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ৫০ বছরের জন্য সাবমেরিন উৎপাদনে যৌথভাবে কাজ করতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার জিলং চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি দু দেশের সমন্বয়ে তৈরি হতে যাওয়া SSN অকাস শ্রেণীর সাবমেরিন নির্মাণকে ভিত্তি দেবে। এতে যুক্তরাজ্যে ২০ বিলিয়ন পাউন্ডের রপ্তানি সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ও শিল্প প্রকল্প হতে যাচ্ছে। পেরুর মধ্যাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় শুক্রবার আন্দিজ পর্বতে দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৬৬ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে উদ্ধারকর্মীরা। বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার আগেই বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রায় ২০% কর্মী প্রতিষ্ঠানটি ছেড়ে দিচ্ছেন। নাসার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। প্রায় ৩,৮৭০ কর্মী প্রতিষ্ঠানটি ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। এ সংখ্যা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহে পরিবর্তিত হতে পারে বলেও জানান ওই মুখপাত্র। এসব কর্মী নাসা ছাড়ার পর সংস্থায় থেকে যাওয়া কর্মীর সংখ্যা হবে প্রায় ১৪,০০০। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নাসার কর্মীদের মধ্যে অন্তত ২,৬০০ জনের চাকরি হারানোর পেছনে রয়েছেন ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক। তিনি সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত নতুন সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকাকালে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনের পর দিন না খেয়ে গাজার ১/৩ মানুষ, জাতিসংঘের সতর্কতা। যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ, বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার নিন্দা। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার, নিশ্চুপ থাইল্যান্ড। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে নিহত বেড়ে ৩২, বাস্তুচ্যুত লাখো মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।